gunman. Tosap. Kostang wis di neraka Mia. কিছু অভিশাপ একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু এই অভিশাপ কোনো সাধারণ অভিশাপ নয়। যে ছেলেই মীরাকে ভালোবাসার সাহস করে শেষ পর্যন্ত তারই মৃত্যু হয়। বিয়ের পর মীরার জীবনে একের পর এক ভয়ঙ্কর মৃত্যু ঘটতে থাকে। সবাই বিশ্বাস করতে শুরু করে যে মীরাই আসলে অভিশপ্ত, কিন্তু এই ভয়ঙ্কর অভিশাপের পেছনে ছিল বহু প্রাচীন এক অশুভ আত্মা, যে শুরু থেকেই মীরাকে অনুসরণ করে আসছে। আর এই অভিশাপের পেছনে আসলে কে রয়েছে সেটা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে। সিনেমার শুরুতে দেখা যায় একজন বাবা তার ছোট মেয়ের সঙ্গে নতুন স্ত্রী আর নতুন সৎবোনের পরিচয় করিয়ে দিচ্ছেন। এটা আসলে মীরা নামের এক মেয়ের শৈশবের স্মৃতি। বর্তমানে মীরা নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য সুন্দর করে সাজছে। গ্রামের এক জনপ্রিয় তান্ত্রিক মোবাহ ওয়ারসো নানা মন্ত্র পড়ে মীরাকে পবিত্র করার চেষ্টা করেন এবং তার চারপাশের অশুভ শক্তি দূর করার রিচুয়াল সম্পূর্ণ করেন। এদিকে হবু শাশুড়ি ও আত্মীয় স্বজন সবাই মীরার সৌন্দর্যের প্রশংসা করতে থাকেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সে তাদের ছেলে আরিয়র স্ত্রী হতে চলেছে। এরপর শুরু হয় বিয়ের অনুষ্ঠান। সেখানে প্রচলিত রীতি অনুযায়ী ডিমে পা দেওয়ার রিচুয়াল পালন করা হয়, যা নবদম্পতির দ্রুত সন্তান লাভের আশীর্বাদের প্রতীক। কিন্তু হঠাৎই অদ্ভুত এক ঘটনা ঘটে। ডিম ভাঙতেই দেখা যায় সেটা পচা ডিম। এমনকি তার দুর্গন্ধে উপস্থিত অতিথিরাও অস্বস্তিতে পড়ে যান। তবুও মীরা নিয়ম মেনে নিজের স্বামী আরিয়র পা ধুয়ে দেয়। এদিকে আরিয়র মা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তার মনে হয় এই পচা ডিম নিশ্চয়ই কোনো অশুভ লক্ষণ। কিন্তু আরিয়র বাবা বিষয়টিকে গুরুত্ব দেন না। তিনি বলেন এতে কোনো অমঙ্গল নেই, বরং ভুলটা করেছে সেই লোক যে ডিমটা বেছে এনেছে। আরিয় মীরাকে শান্ত করে বলে এটা নিছকই কাকতালীয় ঘটনা, এর সঙ্গে কোনো অশুভ সংকেতের সম্পর্ক নেই। এদিকে আত্মীয় স্বজনদের মধ্যে ফিসফিস শুরু হয়ে যায়। সবাই জানতে চায় আরিয় এই মেয়েটিকে কোথায় পেল। কেউ একজন বলে আরিয় তো কাজের সূত্রে প্রায়ই মানুষের বাড়ি বাড়ি জরিপ করতে যায়, সম্ভবত সেখান থেকে তার সঙ্গে মীরার পরিচয় হয়েছিল। সেদিন ছিল তাদের প্রথম রাত। মীরা খুব খুশি, কারণ অবশেষে সে একটি পূর্ণাঙ্গ পরিবার পেয়েছে। অন্যদিকে আরিও আনন্দিত, কারণ সে মীরার মতো সুন্দরী একজন স্ত্রীকে জীবনে পেয়েছে। তবে একটা ছোট সমস্যা আছে, মীরা একদমই রান্না করতে পারে না। মীরা নিজেও সেটা স্বীকার করে এবং জানায় রান্নাঘরের মশলাপাতির গন্ধ সে একেবারেই সহ্য করতে পারে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে মীরা আরিয়কে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। পরে টেবিলের ওপর রাখা একটি চিঠি দেখতে পায়। সেখানে লেখা আরিয় সকালে কাজে বেরিয়ে গেছে। আরিয় মীরার জন্য একটি নোটও লিখে রেখে যায়। সেখানে কলার পাকোড়া বানানোর রেসিপি লিখে দিয়ে বলে সে যেন এটা শিখে তার জন্য বানায়। এরপর দেখা যায় আরিও একটি জরিপের কাজে এক বৃদ্ধ লোকের বাড়িতে গেছে। বৃদ্ধ লোকটি জানায় সে একাই থাকে, তার ছেলেমেয়েরা সবাই কাজের খোঁজে জাকার্তায় চলে গেছে। কিন্তু আরিও অবাক হয়ে দেখে বৃদ্ধের স্ত্রী তো ঠিক তার পাশেই বসে হাসি মুখে তাকিয়ে আছেন। তখন বৃদ্ধ আবার বলেন তার নাকি স্মৃতিশক্তি খুব দুর্বল, তাই তিনি প্রায়ই ভুলে যান যে স্ত্রী এখনও তার সঙ্গে আছেন আর নিজেকে একা মনে করেন। কিন্তু কিছুক্ষণ পর আরিও আবার তাকাতেই দেখে বৃদ্ধার কোনো অস্তিত্বই নেই, যেন মুহূর্তের মধ্যেই তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। অন্যদিকে মীরা আয়নার সামনে বসে সাজগোজ করছিল। হঠাৎ কেউ একজন তার কাঁধে হাত রাখতেই সে ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখি আরিও আরেকটি বাড়িতে জরিপের জন্য যায়। বাড়ির ভেতরে ঢুকতেই তাকে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে বলা হয়। ভেতর থেকে বাড়ির মালিক চিৎকার করে বলে তার রেডিওটা নষ্ট হয়ে গেছে। আরিও যেন সেটাকে একটু ধাক্কা দিয়ে ঠিক করে দেয়। আরিও কথা মতো রেডিওতে হাত দিতেই আচমকা দেখে সেই মহিলা কখন যে তার একেবারে পাশে এসে দাঁড়িয়েছে সেটা সে টেরই পায়নি। এদিকে মীরা জীবনের প্রথমবারের মতো কলার পাকোড়া বানানোর চেষ্টা করছে। ঠিক তখনই হঠাৎ ঘরের লাইট কয়েকবার জ্বলতে নিভতে থাকে, আর তার মনোযোগ সেদিকে চলে যায়। জানালার বাইরে সে একজন মানুষকে বাড়ির সামনে দিয়ে হাঁটতে দেখে।
মীরা ডাক দিলে লোকটি জানায় সে বিদ্যুৎ অফিস থেকে এসেছে বিদ্যুতের সংযোগ পরীক্ষা করতে। অন্যদিকে মহিলাটি হঠাৎ আরিওকে প্রলুব্ধ করার ভঙ্গিতে জিজ্ঞাসা করে, বলুন তো আপনার স্ত্রী বেশি সুন্দরী নাকি আমি? আরিও কোনো দ্বিধা না করে সোজা সাপটা উত্তর দেয়, অবশ্যই আমার স্ত্রী তোমার চেয়ে অনেক বেশি সুন্দরী। কথাটা শেষ হতেই মহিলাটির আসল রূপ প্রকাশ পায়। সে ভয়ঙ্কর এক আত্মায় রূপ নেয়। আতঙ্কিত আরিও প্রাণ বাঁচাতে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে বুঝতে পারে যেটাকে এতক্ষণ বসত বাড়ি ভেবেছিল সেটা আসলে বহুদিনের পরিত্যক্ত এক খালি বাড়ি। ভয় পেয়ে সে নিজের সব জিনিসপত্র সেখানেই ফেলে পালিয়ে যায়। এদিকে মীরা আবারও বাড়ির সামনে আরেকজন লোককে হাঁটতে দেখে। সে জিজ্ঞাসা করলে লোকটি বলে সেও নাকি বিদ্যুতের মিটার পরীক্ষা করতে এসেছে। এতে মীরা ভীষণ বিভ্রান্ত হয়ে যায়, কারণ একটু আগেই তো আরেকজন একই কথা বলে গিয়েছিল। সে তাড়াতাড়ি ভাজা পাকোড়াগুলো তেল থেকে তুলে রেখে লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি বারবার কেন আসছেন? কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সেও নিজের আসল রূপ ধারণ করে। সেও এক ভয়ঙ্কর দানব। আতঙ্কে মীরা দ্রুত ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে আরিওকে ফোন দেয়, কিন্তু ফোনের কোনো উত্তর আসে না, কারণ আরিও নিজের মোবাইলটা সেই পরিত্যক্ত বাড়িতেই ফেলে এসেছে। এদিকে আরিও প্রাণপণে দৌড়াতে দৌড়াতে এক পুরানো জরাজীর্ণ বাড়ির সামনে এসে পৌঁছায়। অনেক ক্লান্ত হয়ে যাওয়ায় সে ঠিক করে কিছুক্ষণ সেখানেই বিশ্রাম নেবে। এদিকে রাতের বেলা মীরা ঘুম ভেঙে বুঝতে পারে আরিও এখনো বাড়ি ফেরেনি। সে লাইট জ্বালাতে বাইরে থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পায়। জানালা দিয়ে উকি দিতেই আবার সেই ভয়ঙ্কর দানবকে দেখতে পায়, যে তাকে আতঙ্কিত করতে এসেছে। অন্যদিকে আরিও আবার সেই নষ্ট রেডিওর অদ্ভুত শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে দৌড়ে পালাতে শুরু করে। ঠিক তখনই একটি ঘোড়ার গাড়ি যেন তাকে তাড়া করতে থাকে। সে প্রাণপণে দৌড়াতে থাকলেও রাস্তার মাঝখানে হঠাৎ এক রহস্যময় নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে। ফলে আরিও একদিকে ছুটে আসা ঘোড়ার গাড়ি আর অন্যদিকে সেই ভয়ঙ্কর নারীর মাঝখানে আটকা পড়ে যায়। শেষ পর্যন্ত সেই রহস্যময় নারী আরিওকে শেষ করে দেয়, আর ঘোড়ার গাড়িটিও ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। পরদিন আরিওর মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়। সেখানে উপস্থিত লোকজন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে হয়তো মীরার কারণেই আরিওর মৃত্যু হয়েছে। আরিওর মা তখন ভেঙে পড়ে আফসোস করতে থাকেন। তিনি বলেন বিয়ের দিন পচা ডিম বের হওয়াটাই ছিল অশুভ সংকেত, কিন্তু তখন কেউ তার কথা বিশ্বাস করেনি। ঠিক সেই সময় তার চোখে পড়ে মীরার বানানো পোড়া কলার পাকোড়ার কড়াই। রাগে ক্ষোভে তিনি মীরাকে দোষারোপ করতে শুরু করেন এবং সঙ্গে সঙ্গে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। মীরা আশা করেছিল অন্তত আরিওর বাবা তার পক্ষ নেবেন, কিন্তু তিনিও ধীরে ধীরে নিজের স্ত্রীর কথাই বিশ্বাস করতে শুরু করেন। শেষ পর্যন্ত কাউকে পাশে না পেয়ে মীরাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরই মূল গল্প শুরু হয়। কয়েক মাস পরের ঘটনা। এবার দেখা যায় একটি নকল চুল বা উইগ তৈরি করার কারখানা। সেখানে দুই কর্মীকে দেখা যায়, একজন সিনিয়র আর আরেকজন নতুন। তাদের নাম মাইমুনা এবং মুনাওয়ারা। নতুন কর্মী মুনাওয়ারার উপর শুরু থেকেই বিরক্ত মাইমুনা, কারণ চাকরির প্রথম দিনই সে দেরি করে এসেছে। তাই মাইমুনা তাকে সতর্ক করে দেয় যেন ভবিষ্যতে আর এমন না হয়। এরপর মাইমুনা তাকে কারখানার সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কারখানার প্রধানের নাম ছিল আগুস। সে এখনো অবিবাহিত এবং একজন ভালো জীবনসঙ্গী খুঁজছে। আর চেক শার্ট পরা লোকটির নাম সুনাইতো। যদিও সে বিবাহিত, তবু মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা তার পুরনো অভ্যাস। সুযোগ পেলেই কারখানার নারী কর্মীদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে। এরপর মুনাওয়ারকে চুল বসানোর কাজ শেখার জন্য অন্যদের সঙ্গে যোগ দিতে বলা হয়। সেখানেই সে হঠাৎ মীরাকে দেখতে পায়। সে আগে থেকে মীরাকে চিনত। সঙ্গে সঙ্গে সে অন্যদেরকে বলে দেয় এই মেয়েটাই সেই অভিশপ্ত মেয়ে যে সবার জন্য সর্বনাশ ডেকে আনে। কথাটা ছড়িয়ে পড়তেই পুরো কারখানায় বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। একে একে অনেক কর্মী অদ্ভুতভাবে পজেসড হয়ে পড়ে। শুধু মহিলা কর্মীরাই নয়, একজন পুরুষ কর্মীও সেই অশুভ প্রভাবের শিকার হয়। ঘটনার পর আগুস নিজেই মীরাকে বাড়ি পৌঁছে দিতে যায়। সে মানুষের এসব কুসংস্কার একেবারেই বিশ্বাস করে না। সে মীরাকে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। সেখানেই প্রথমবারের মতো মীরার সঙ্গে বানার পরিচয় হয়। খাওয়ার সময় মীরা উদ্বিগ্ন হয়ে আগুসকে জিজ্ঞাসা করে,
যদি সবার কথাই সত্যি হয়, যদি সত্যি আমি সর্বনাশ ডেকে আনি। কিন্তু আগুস দৃঢ়ভাবে জানিয়ে দেয় এসব কুসংস্কারে তার কোনো বিশ্বাস নেই, আর সে এসবকে একটুও ভয় পায় না। এরপর আগুস কোনো ঘুরপথে না গিয়ে সরাসরি নিজের মনের কথা বলে ফেলে। সে জানায় অনেকদিন ধরে তারা একে অপরকে চেনে, আর তার বিশ্বাস তারা দুজন একসঙ্গে খুব ভালোভাবে জীবন কাটাতে পারবে। সে মীরার সব দায়িত্ব নিতে এবং তার জীবনের সব প্রয়োজন পূরণ করতে প্রস্তুত। বাড়ি ফিরে মীরা দেখে একজন অচেনা পুরুষ তার বাড়ির সামনে দিয়ে হাঁটছে। কিছুক্ষণ পর লোকটির দরজায় কড়া নাড়ে। মীরা দরজা খুলতেই সে তার হাতে কিছু একটা তুলে দেয়, কিন্তু পর মুহূর্তেই ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। লোকটি আর কেউ নয়, মৃত আরিয়র আত্মা, যে মীরাকে ভয় দেখাতে এসেছে। তবে পরক্ষণে বোঝা যায় পুরো ঘটনাটাই ছিল মীরার এক দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে আসলে কিছুই ঘটেনি। পরদিন কারখানায় গেলে অন্য কর্মীরা আবারও মীরাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সৌভাগ্যবশত সুনাই তো সবাইকে শান্ত করে পরিস্থিতি সামাল দেয়। তবে তার এই সাহায্যের পেছনে নিঃস্বার্থ কোনো উদ্দেশ্য ছিল না। মেয়েদের পটানোর ব্যাপারে যার দক্ষতা সবার চেয়ে বেশি, সে এবার মীরার দৃষ্টি আকর্ষণ করার সুযোগ খুঁজতে শুরু করে। সুনাই তো আগুসকে বলে এই সমস্যা দ্রুত সমাধান করা দরকার, না হলে ভয় পেয়ে অন্য কর্মীরাও একে একে চাকরি ছেড়ে দেবে। আগুসও সিদ্ধান্ত নেয়, তবে তার সমাধানটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। সে মীরাকে বিয়ের প্রস্তাব দেয়। আগুসের এই সিদ্ধান্তে সুনাই তো পুরোপুরি হতবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি সমস্যার সমাধান হিসেবে আগুস মীরাকেই বিয়ে করবে। নিজের মনে সে বিড়বিড় করে বলে, এই আগুস লোকটা সবসময় এমন সব কাজ করে যা সবাইকে অবাক করে দেয়। এরপর গল্পে দেখা যায় মীরার সৎ বোন পুতি এবং তার স্বামীকে। তারা দুজনেই আগুস ও মীরার বিয়ে থেকে ফিরেছে। তখন আগুস জানতে পারে মীরার একটি সৎ বোন আছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমরা যদি বোন হও তাহলে একসঙ্গে থাকো না কেন? মীরা জানায় অনেক বছর ধরে তাদের কোনো যোগাযোগ ছিল না, তাই পুতি হঠাৎ তার বিয়েতে চলে আসায় সেও ভীষণ অবাক হয়েছে। আগুস তখন মীরাকে বলে এখন থেকে চাইলে সে আবার পুতির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে, কারণ পুতির স্বামী বিপিএনের একটি শাখার প্রধান, আর তিনি প্রায়ই আগুসের কারখানাকে ঋণের সুবিধা দিয়ে সাহায্য করেন। এরপর আমরা দেখি সেদিন রাতে আবহাওয়া ছিল বেশ ঠান্ডা, তাই আগুস মীরার সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ ঘরের ক্যালেন্ডারটা নিজে থেকে বাতাসে উড়তে শুরু করে, আর সেখানে একের পর এক ভয়ঙ্কর মুখ ভেসে ওঠে। দৃশ্যটা দেখে মীরা ভীষণ ভয় পেয়ে যায়। সে আগুসকে জানিয়ে দেয় এখনও সে মানসিকভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য প্রস্তুত নয়। পরদিন সকালে মীরা বাজারে সবজি কিনতে যায়। মীরা বাজারে সেই বৃদ্ধা বিক্রেতার কাছ থেকে একটি রান্নার রেসিপিও শিখে নেয়। বৃদ্ধা তাকে বলে, যে তরকারি রান্না করো না কেন, একটু রসুন দিলে স্বাদ অনেক বেড়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে মীরা রসুন একদমই সহ্য করতে পারে না। কী কারণে সে রসুন অপছন্দ করে তা তখনও জানা যায় না। তাই বাড়ি ফিরে সে রসুনগুলো ফেলে দেয়। রাতে নিজের হাতে রান্না করা খাবারটি স্বামী আগুসকে খেতে দেয়। খাবার মুখে দিয়ে আগুস বুঝতে পারে রান্নাটা খুব একটা ভালো হয়নি। তার মুখের অভিব্যক্তিতেই সেটা স্পষ্ট ছিল। তবুও সে মীরার মন ভাঙতে চায় না, তাই হাসি মুখে বলে, হয়তো কোনো একটা মশলা দিতে ভুলে গেছো, তাই স্বাদটা ঠিক জমেনি। কিন্তু খাবার যেমনই হোক, তোমার সঙ্গে বসে খেলে সবকিছুই অনেক বেশি সুস্বাদু লাগে। কথাগুলো বলার সময় তার চোখে মুখে স্পষ্টই দুষ্টুমি ফুটে ওঠে। এরপর আগুস আবারও মীরার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু মীরা আগের মতোই জানিয়ে দেয় সে এখনও মানসিকভাবে প্রস্তুত নয়। পরদিন দেখা যায় পুতি বাজার থেকে বাড়ি ফিরছে। বাড়িতে এসে সে তার সন্তানের প্রিয় খাবারটি রান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। দরজা খুলতে দেখা যায় অতিথি হয়ে এসেছে মীরা। দুই সৎ বোনের সম্পর্ক যে খুব একটা ভালো নয় সেটা তাদের আচরণ দেখেই বোঝা যায়। অতীতে তাদের মধ্যে কি ঘটেছিল তা তখনও স্পষ্ট নয়। মীরা আসলে শুধু পুতির সঙ্গে একটু শান্তভাবে কথা বলতে এবং পুরনো সব ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্কটা স্বাভাবিক করতে চেয়েছিল, কিন্তু পুতি তার সেই প্রস্তাব ভালোভাবে নেয় না। শেষ পর্যন্ত মীরা নিরাশ হয়ে বাড়ি ফিরে যায়। যাওয়ার আগে শুধু পুতিকে ধন্যবাদ জানায় অন্তত তাকে ঘরে ঢুকতে দেওয়ার জন্য। সেই রাতেই আগুস আর নিজের অনুভূতি চেপে রাখতে পারে না। এবার মীরাও আর তাকে ফিরিয়ে দেয় না। দুজনের মধ্যে অবশেষে স্বামী স্ত্রীর স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক গড়ে ওঠে।
পরদিন সকালে মীরা আবারও বাড়ির সামনে একজন বিদ্যুৎ বিভাগের কর্মীকে মিটার পরীক্ষা করতে দেখে। আগের ঘটনার কথা মনে থাকায় সে নিশ্চিত হতে চায় লোকটি সত্যি বিদ্যুৎ বিভাগের কর্মী কিনা। যাচাই করার পর সে নিশ্চিত হয় এবার আসা লোকটি সত্যি বিদ্যুৎ অফিসারের কর্মচারী। এদিকে বাজারে এলাকার মানুষজন অবাক হয়ে আলোচনা করতে থাকে। মীরার বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেলেও আগুসের কোনো ক্ষতি হয়নি। তাদের ধারণা ছিল মীরাকে বিয়ে করলেই মৃত্যু অবধারিত, কিন্তু এখনও তেমন কিছুই ঘটেনি। সেদিন রাতে মীরা আবারও স্বামীর জন্য খাবার তৈরি করে। নিজের রান্না করা খাবারটি নিজেও চেখে দেখে এবং বুঝতে পারে রান্নাটা সত্যিই ভালো হয়নি। অন্যদিকে আগুস তখনও কারখানায় অতিরিক্ত সময়ে কাজ করছিল। এমন সময় একজন কর্মচারী এসে জানায় সুনাইতো নাকি হলরুমে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, খবরটা দিয়েই লোকটি মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। হলরুমে গিয়ে আগুস সুনাইতোর কাছ থেকে উইগ বিক্রির টাকা বুঝে নেয়। এরপর পুরস্কার হিসেবে তাকে কিছু টাকা দেয়, কিন্তু টাকার পরিমাণ দেখে সুনাইতো মোটেও সন্তুষ্ট হয় না। এদিকে নিজের রান্না ভালো না হওয়ায় মীরা রাতের খাবার কিনতে বানার দোকানে চলে যায়। গভীর রাতে আগুস বাড়ি ফিরছিল। পথে তার সামনে একটি ঘোড়ার গাড়ি ধীরে ধীরে চলছিল। সে কয়েকবার হর্ন বাজালেও গাড়িটি রাস্তা ছাড়ছিল না। ঠিক তখনই হঠাৎ তার গাড়ির একটি টায়ার বিস্ফোরিত হয়ে যায়। একই সময়ে মীরা আবারও অশুভ কিছু অনুভব করতে শুরু করে। তার মনে হয় সেই রহস্যময় নারী আবার ফিরে এসেছে, এবার যেন আগুসের প্রাণ নেওয়ার জন্যই। টায়ার ফেটে যাওয়ার পর একটি নাট খুলে গাড়ির নিচে গড়িয়ে যায়। আগুস নিচু হয়ে সেটা খুঁজতে থাকে। ঠিক তখনই হঠাৎ অদৃশ্য এক আত্মা তার হাত চেপে ধরে। এরপর ভয়ঙ্কর শক্তিতে তাকে বারবার গাড়ির সঙ্গে আছড়ে মারতে থাকে। শেষ পর্যন্ত সেই সুপার ন্যাচারাল শক্তির আক্রমণেই আগুসের মৃত্যু ঘটে। ওদিকে বানা মীরাকে বাড়ি পৌঁছে দিতে বের হয়, কিন্তু মাঝপথে তারা একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি আর সেখানে জড়ো হওয়া অসংখ্য মানুষ দেখতে পায়। কাছে গিয়ে মীরা বুঝতে পারে নিহত মানুষটি আর কেউ নয়, তার স্বামী আগুস। অন্যদিকে বুদি গিয়ে পুতিকে খবর দেয় যে তার বোনের স্বামী আগুসকে মাঝ রাস্তায় কেউ হত্যা করেছে। আগুসের মৃত্যুর পর মীরাকে সরকারি কোয়ার্টারটিও ছেড়ে দিতে হয়, আর আগুসের জায়গায় কারখানার নতুন প্রধান হিসেবে দায়িত্ব পায় সুনাইতো। এদিকে বানা ঘটনাচক্রে ইয়ান্তর মুখে শুনতে পায় সুনাইতো নাকি সরকারি কোয়ার্টারে গিয়ে মীরাকে সেখান থেকে বের করে দিচ্ছে। খবর শুনেই বানা দ্রুত সেখানে ছুটে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পৌঁছে সে আর মীরাকে খুঁজে পায় না। সেই রাতে মীরা নিজের দুর্ভাগ্যের কথা ভেবে ভেঙে পড়ে। জীবনে 2বার বিয়ে করেছে আর 2বারই নিজের স্বামীকে হারিয়েছে। তার মনে হতে থাকে যেন সুখ নামের জিনিসটা কখনোই তার ভাগ্যে লেখাই নেই। এরপর আমরা দেখি পরদিন বানা মাংস কিনতে বাজারে যায়। সেখানে গিয়ে হঠাৎ সে কিছু মহিলার চিৎকার শুনতে পায়। কাছে গিয়ে দেখে তারা সবাই মিলে একজনকে অপমান করছে। সেই নারী আর কেউ নয়, মীরা। আর তাদের মধ্যে সবচেয়ে বেশি রাগ দেখাচ্ছিলেন আরিওর মা। তিনি এখনো মীরাকে দায়ী করেন নিজের ছেলের মৃত্যুর জন্য। তিনি চিৎকার করে বলেন, আমার ছেলে মারা গেছে, অথচ এই মেয়েটা এখনো দিব্যি বেঁচে আছে। পরিস্থিতি দেখে বানার চুপ থাকতে পারে না। সে মীরাকে সেখান থেকে নিয়ে এসে আপাতত নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে। বাড়িতে এসে মীরা কান্না করতে করতেই খেতে বসে। একসময় সে বানাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাছাকাছি থাকতে ভয় পাও না? সবাই তো বলে আমি সর্বনাশ ডেকে আনি। বানা শান্তভাবে উত্তর দেয়, না, আমি ভয় পাই না, তুমি এখানে নিরাপদেই থাকবে। এরপর সে মীরাকে একটি ঘর দেখিয়ে দেয়, জানায় এই ঘরটা আগে তার প্রয়াত মায়ের ছিল। ঘরে ঢোকার আগে মীরা আবার জিজ্ঞাসা করে, তুমি আমাকে এত সাহায্য করছো কেন? বানা মৃদু হেসে বলে, আমি বিশ্বাস করি মানুষের প্রতিটি ভালো কাজেরই একদিন না একদিন প্রতিদান পাওয়া যায়। পরদিন সকালে মীরা ঘুম ভাঙতেই সুস্বাদু রান্নার ঘ্রাণ পায়। সে ঘর থেকে বেরিয়ে দেখে বানা একদিকে ঘর ঝাড়ু দিচ্ছে, আবার একই সঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাও করছে। দৃশ্যটা এতটাই অদ্ভুত যে পরক্ষণেই বোঝা যায় এগুলো আসলে মীরার আরেকটি দুঃস্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর মীরা নিজের সেই স্বপ্নের কথা বানাকে জানায়। সে বলে প্রায় প্রতি রাতেই মৃত স্বামীদের ভয়ঙ্কর মুখ তাকে তাড়া করে বেড়ায়। তখন বানা তাকে বোঝায় কোরআনে কালো জাদুর কথা বহুবার উল্লেখ করা হয়েছে এবং মানুষকে সেসব থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এরপর বানা নিজের জীবনের গল্প শোনাতে শুরু করে। সে বলে, আমিও সবসময় আমার অতীতের তাড়নায় ভুগি। একসময় জীবিকার খোঁজে জাভায় চলে গিয়েছিলাম।
সেখানে কঠোর পরিশ্রম করে ব্যবসায় সফল হয়েছিলাম, কিন্তু যখন নিজের জন্মভূমি পদাঙে ফিরে এলাম তখন আর মাকে জীবিত পাইনি। এরপর একের পর এক দুর্ভাগ্য আমার জীবনকে ঘিরে ধরে। শেষ পর্যন্ত ভাগ্য আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। রেন্ডাং খাবারটি রান্না করলেই আমার বাড়ির কথা মনে পড়ে, আর প্রতিবার রান্না করতে করতে আমি নিজের অতীতের সঙ্গে শান্তি স্থাপন করার চেষ্টা করি। বানা তখন মীরাকেও পরামর্শ দেয়, তুমিও তোমার অতীতের মুখোমুখি হও, মনে করার চেষ্টা করো ঠিক কোন দিন থেকে তোমার জীবনে এই অশুভ ঘটনাগুলো শুরু হয়েছিল। বানার কথা শুনে মীরা ভাবতে শুরু করে। হঠাৎ তার মনে পড়ে যায় মোবাহ ওয়ারসোর কথা। সেই বৃদ্ধাই তার বিয়ে সাজগোজ করেছিলেন এবং নানা আচার অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। সত্যটা জানার আশায় মীরা তখন তার সঙ্গে দেখা করতে যায়। এখন মোবাহ ওয়ারসো আর আগের মতো সাজসজ্জার কাজ করেন না। বয়সের ভারে তিনি সব কাজ ছেড়ে দিয়েছেন এবং মানুষের দয়ায় দাক্ষিণ্যে কোনো মতেই জীবন কাটাচ্ছেন। মীরা তাকে সব খুলে বলে, জানায় অতীতের ভয়ঙ্কর স্মৃতিগুলো এখনও তাকে তাড়া করে বেড়ায়। একের পর এক দুর্ভাগ্য তার জীবনের সব সুখ কেড়ে নিয়েছে, আর এখন বহুদিন পর সে আবার একটু সুখের মুখ দেখছে, কিন্তু সেই সুখ সে হারাতে চায় না। সব কথা শোনার পর অবশেষে মোবাহ মুখ খোলেন। তিনি জানান 2 বছর আগে একজন নারী তার কাছে এসেছিল এবং একটি বিশেষ রিচুয়াল করার অনুরোধ করেছিল, আর সেই মহিলা আর কেউ নয়, পুতি। নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য পুতি এমন এক রিচুয়াল করিয়েছিল যাতে মীরার পুরো জীবন দুঃখ কষ্ট আর দুর্ভাগ্যে ভরে যায়। মোভাও ওয়ারসো জানান, পুতি কোনোভাবেই চায়নি যে মীরা সুখে জীবন কাটাক। তাই তিনি পুতিকে যে মানুষের উপর অভিশাপ দিতে চায় তার নাম একটি কাগজে লিখতে বলেন। পুতি সেখানে মীরার নাম লিখে দেয়। সেই রিচুয়াল সম্পন্ন হওয়ার পর থেকেই মীরা ভয়ঙ্কর সেই অভিশাপের শিকার হয়। এরপর থেকে যেই পুরুষই তার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তোলে তার মৃত্যু অবধারিত হয়ে যায়। সব সত্য জানার পর মীরা কান্নায় ভেঙে পড়ে। সে কল্পনাও করতে পারেনি নিজের সৎবোন পুতি তার প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে। পরদিন মীরা একা রাস্তায় হাঁটছিল। হঠাৎ পিছন থেকে সুনাইতো এসে তাকে জোরে আঘাত করে। আঘাতে মীরা অজ্ঞান হয়ে যায়। কামনায় অন্ধ সুনাইতো তাকে কারখানার একটি গুদামে নিয়ে যায় এবং সেখানে তার উপর জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। জ্ঞান ফিরে আসার পর নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা বুঝতে পেরে মীরা অসহায়ভাবে কাঁদতে থাকে। এদিকে সুনাইতো বাড়ি ফিরে নিজের স্ত্রীকে 1 কাপ কালো কফি বানিয়ে দিতে পারে, কিন্তু সে বুঝতেই পারে না তার পাপের শাস্তি তাকে খুব শিগগিরই গ্রাস করতে চলেছে। হঠাৎ ঘরের টেলিভিশন নিজে থেকে চালু হয়ে যায়। তার স্ত্রী সেটি বন্ধ করার চেষ্টা করলে অদ্ভুত আচরণ করতে থাকে, আর পুরো পরিবেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। সুনাইতোর শরীর শিউরে ওঠে। সে দৌড়ে শোবার ঘরে ঢুকে দেখে তার স্ত্রী নামাজ পড়ছে, কিন্তু পর মুহূর্তেই বোঝা যায় সেটা আসলে তার স্ত্রী নয়, বরং ভয়ঙ্কর এক জিন। অল্প সময়ের মধ্যেই সে জিনের হাতে সুনাইতোর মর্মান্তিক মৃত্যু হয়। কিছুক্ষণ পর তার স্ত্রী ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে আসে এবং স্বামীর বিকৃত মৃতদেহ দেখে চিৎকার করে ওঠে। অন্যদিকে বানা অচেতন অবস্থায় মীরাকে খুঁজে পায়। সে দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালে বানা ঘুম থেকে উঠে দেখে মীরা আর সেখানে নেই, শুধু একটা ছোট্ট চিঠি রেখে সে চলে গেছে। মীরা ফিরে যায় তার শৈশবে সেই পুরনো বাড়িতে। বহু বছর ধরে কেউ না থাকায় বাড়িটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত। এই বাড়িতেই ছোটবেলায় তার সঙ্গে পুতির প্রথম পরিচয় হয়েছিল। ধীরে ধীরে অতীতের স্মৃতিগুলো সামনে আসতে থাকে। দেখা যায় ছোটবেলায় মীরা নিজেও খুব ভালো মানুষ ছিল না। বাবার অনুপস্থিতিতে সে আর তার মা প্রায়ই পুতির সঙ্গে খারাপ ব্যবহার করত এবং তাকে নানা কষ্ট দিত। এদিকে মীরাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে বানা তার খোঁজ শুরু করে। সে কারখানায় গিয়ে মীরার চাকরির আবেদনপত্র থেকে তার পুরনো বাড়ির ঠিকানা সংগ্রহ করে, কিন্তু সেখানে পৌঁছে জানতে পারে মীরা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। অন্যদিকে পুতির স্বামী পুতিকে জানিয়ে কাজে বেরিয়ে পড়ে। সে বলে আজ রাতে ফিরতে একটু দেরি হতে পারে। এদিকে জীবনের সবকিছু হারিয়ে মীরা শেষ পর্যন্ত ক্যারাওকে বারে কাজ করার সিদ্ধান্ত নেয়। সেখানে সে এক গ্রাহকের সঙ্গে কথা বলতে শুরু করে। পরে দেখা যায় সেই গ্রাহক আর কেউ নয়, পুতির স্বামী। কিছুক্ষণের মধ্যে তারা দুজন একটি রুমে চলে যায় এবং সেখানে স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। গভীর রাতে পুতি নিজের স্বামী বুদিকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার চোখে পড়ে বুদির শার্টের বোতামগুলো খোলা।
ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে সে সামনে মীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মীরা শান্ত কণ্ঠে বলতে শুরু করে, প্রথমবার যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন সত্যি খুব আনন্দ পেয়েছিলাম। সুন্দর একটা বাড়ি, আদুরে একটা সন্তান, আর এমন একজন স্বামী যে তোমাকে খুব ভালোবাসে। কিন্তু এবার তোমাকে দেখে আমার মনে আর আগের মতো হিংসা হয়নি। ছোটবেলায় তোমার সুন্দর চুল দেখে আমি ভীষণ ঈর্ষা করতাম। সেই ঈর্ষাই আমাকে তোমার প্রতি অন্যায় করতে বাধ্য করেছিল। পরে যখন আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম তখন আমি সত্যিই মন থেকে অনুতপ্ত ছিলাম। মীরা তখন পুতিকে বলে, তুমি কেন বুঝতে পারছো না মানুষ বদলে যেতে পারে? পুতি তখন ঠান্ডা গলায় উত্তর দেয়, কিছু কিছু কষ্ট আছে যেগুলোর মূল্য শুধু ক্ষমা করো বললেই শোধ হয় না। তোমার মতো একজন মানুষের সুখে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কিছুক্ষণ পরই মীরার শরীরে আবার সেই অশুভ শক্তির প্রভাব দেখা দিতে শুরু করে। সে বুঝতে পারে এর অর্থ একটাই, বুদির মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সত্যি কিছুক্ষণের মধ্যে পুতি নিজের ঘরের ভেতর থেকে স্বামীর আর্তচিৎকার শুনতে পায়। ছুটে গিয়ে সে দেখে বুদি মারা গেছে। স্বামীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে পুতি সরাসরি মীরার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে তীব্র হাতাহাতি শুরু হয়। বহু বছরের জমে থাকা ঘৃণা আর প্রতিশোধের আগুনে পুতি যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ছোটবেলায় মীরা যেমনভাবে তাকে কষ্ট দিয়েছিল, এবার সে ঠিক সেভাবেই মীরাকে আঘাত করতে থাকে। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর মীরা জোরে একটি লাথি মারলে পুতি ছিটকে গিয়ে কাঁচের টেবিলের উপর পড়ে। ভাঙা কাচের ধারালো টুকরা তার গলায় গভীরভাবে ঢুকে যায়। মৃত্যুর আগে শেষবারের মতো মীরা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে? শেষ নিঃশ্বাসে পুতি জানায় যে এই অভিশাপ সৃষ্টি করেছে একমাত্র সেই এটাকে দূর করতে পারে। কিন্তু তখন আর কিছুই করা ছিল না, কারণ মীরা জানতে পারে মোবাহ ওয়ার্সোকেও আগেই পুতি জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল। ফলে অভিশাপ ভাঙার শেষ সম্ভাবনাটুকু চিরতরে শেষ হয়ে যায়। সবকিছুর পর মীরা যখন বাড়ি ফিরে আসে তখন তার সামনে এসে দাঁড়ায় বানা। সব সত্য জানার পরও বানা তাকে ছেড়ে যায় না, বরং সে মীরাকে বিয়ের প্রস্তাব দেয়। বানা বলে ফলাফল যাই হোক না কেন সে মীরার সঙ্গেই থাকতে চায়। তার বিশ্বাস সত্যিকারের ভালোবাসায় হয়তো এই ভয়ঙ্কর অভিশাপকে ভেঙে দিতে পারবে। কিন্তু সিনেমার সমাপ্তিটা ছিল অত্যন্ত নির্মম। শেষ পর্যন্ত বানাও সেই অভিশাপের হাত থেকে রক্ষা পায় না এবং সেও প্রাণ হারায়। সিনেমায় ঠিক কখন তাদের দাম্পত্য সম্পর্ক গড়ে উঠেছিল সেটা দেখানো হয়নি, তবে বানার মৃত্যুর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় অভিশাপটা শেষ পর্যন্ত কাউকেই ক্ষমা করেনি। আর এভাবেই এই মুভির গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।